আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন কে বা কারা? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রসঙ্গটি আসলে আজ থেকে প্রায় 16-17 মাস আগের, বিশেষ করে গত বছর শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন, ঠিক সেদিন কিংবা তার আগের দিনের ঘটনা সমূহ নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে অতি সম্প্রতি খুব আলোচিত একটি বই প্রকাশিত হয়েছে, ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন শিরোনামে একটি বইয়ের 2024 সালের 4 ও 5 আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। সেগুলোই আমরা আজকের এই কন্টেন্টে আলাপ করবার চেষ্টা করছি। 5 আগস্ট 2024 বেলা তখন 1:30, ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেই কর্মকর্তা ছিলেন হাসিনার পূর্ব পরিচিত। খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের। এক পর্যায়ে ভারতীয় কর্মকর্তা বলেন, ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। আরো বলেন, আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত। ফোনের এই কথোপকথনের পরই শেখ হাসিনা দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন, এমনটাই বলা আছে। অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে। সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনাপ্রধান। লেখকরা জানিয়েছেন, গণভবনের অভ্যন্তরে ঘটনাবলীর পুনর্নির্মাণ তারা করেছেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা, সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার, নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য, 2জন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা, পুলিশের 2জন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে। বইটিতে বলা হয়েছে, 4 আগস্ট বিকেলে গণভবনের এক বৈঠক থেকে শেখ হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, ক্যাবিনেট সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। তারা সকলে উদ্বেগজনক খবর পেয়ে প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই আপনার দেশ ছাড়া উচিত। কিন্তু শেখ হাসিনা সেই পরামর্শ মুখের উপর প্রত্যাখ্যান করেন। পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, ভাবলে কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব? সেনাপ্রধানের কাছে শেখ হাসিনা জানতে চান, আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা। এর উত্তরে সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন। এরপরেও নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধান শেখ হাসিনাকে জানান, তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা। তা যদি নাও হয়, অন্ততপক্ষে তখনই ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা। কিন্তু শেখ হাসিনা গো ধরেন, বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না। অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান এবং সেনাপ্রধানের পক্ষ থেকেও তাকে গণভবন ছেড়ে ক্যান্টনমেন্টে যাবার কথা বলা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। সেদিনই 4 আগস্টে শেখ হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক ডেকেছিলেন। 3 বাহিনী প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিব, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ডিজিএফআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদুল হক, এনএসআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ, বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কোস্টগার্ড প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও কয়েকজন মন্ত্রী। সকলের চোখ মুখ ছিল বিষাদে ভরা। ছাত্র জনতার মৃত্যু
ও ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত। সেদিনই 91 জনের মৃত্যুর খবর পাওয়া যায়, বেশিরভাগ পুলিশের গুলিতে। 16 জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় বলে খবর এসেছিল। এর মধ্যে 15 জনেরই মৃত্যু হয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় কুমিল্লার ইলিয়টগঞ্জে। উন্মত্ত বিক্ষোভকারীরা সারা দেশে থানা আক্রমণ করছিল, চলছিল লুটপাট, আক্রান্ত হচ্ছিল দোকানপাটও। শীর্ষ কর্মকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে ছাত্র জনতা রাস্তায় রাস্তায় টহলরত সেনাবাহিনীর জওয়ান ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে, তাদের হাতে ফুলের স্তবক দিচ্ছে। সেনাবাহিনীও তাদের সম্বোধন করছে সুন্দরভাবে। সেনা কর্মকর্তারা তখনই বুঝে গিয়েছিলেন রাস্তায় টহলরত সেনাদের বেরিয়ে আসা জনতার উপর শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া যাবে না। এমন অবস্থায় এনএসআই এর প্রধান আল মোরশেদ প্রধানমন্ত্রীকে জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, দেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে। ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদ বলেন, জনতার ক্রোধের মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর উচিত সমঝোতার বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া। প্রধানমন্ত্রী তখন জানতে চান কি ধরনের সমঝোতা। কয়েকজন বললেন রাজনৈতিকভাবে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। আবার অনেকে জানান সাময়িকভাবে ক্ষমতা প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া যেতে পারে, কিংবা কয়েকজন নিরপেক্ষ ব্যক্তি, সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির কয়েকজনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে ক্ষমতা দেওয়া যেতে পারে। কিন্তু এবারও শেখ হাসিনা সব প্রস্তাব খারিজ করে দিয়ে বলেন, নির্বাচিত হয়ে আমি ক্ষমতায় এসেছি, তাই অগণতান্ত্রিক শক্তির পরিকল্পিত প্রতিবাদের কাছে আত্মসমর্পণ করব না। শেখ হাসিনাকে সমর্থন করে নিরাপত্তা উপদেষ্টাও বলেছিলেন, প্রতিবাদকে শক্তি প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা যাবে। তিনি কারফিউ ভঙ্গ করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে জোর সওয়াল করেন। ঢাকার পুলিশ কমিশনার 4 আগস্ট সন্ধ্যায় আবারও শেখ হাসিনাকে বলেন, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ গভীর থেকে গভীরতর হচ্ছে। এই অবস্থায় পুলিশ দিয়ে শক্তি প্রয়োগ করতে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। কিন্তু শেখ হাসিনা তার সিদ্ধান্তে অটল থাকেন। তার মতে এই বিক্ষোভ ভিত্তিহীন, বাইরের শক্তি এদের মদত যোগাচ্ছে। তিনি শক্তি প্রয়োগ করে বিক্ষোভকে দমনের পথে জোর দেন। তিনি বলেন, ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক নেই, এটা রাজনৈতিক আন্দোলন এবং বাইরের শক্তি একে ইন্ধন দিচ্ছে ও নিয়ন্ত্রণ করছে। ছাত্র আন্দোলন গতি পাওয়ার পর থেকে তিনি এই একই কথা বলে আসছিলেন। তবে পুলিশ কমিশনার বলেন, তার বাহিনী শৃঙ্খলাবদ্ধ এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হবে তা তারা পালন করবে। ঠিক সেদিনই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ধরনের প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু বৈঠক চলাকালীন খবর আসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ঢাকার উদ্দেশ্যে লং মার্চকে 6 তারিখের বদলে 5 তারিখ করার ঘোষণা দিয়েছেন। বিপদ সংকেতের আঁচ পাওয়া সত্ত্বেও শেখ হাসিনা পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এজেন্সিকে সব তৈরির নির্দেশ দেন যাতে আন্দোলনকারীরা ঢাকায় প্রবেশ করতে না পারে। এই অবস্থাতেই বৈঠকে উপস্থিত সেনা জেনারেল ও সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেন, শক্তি প্রয়োগ করে মার্চ আটকাতে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। তারা প্রস্তাব দেন, তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এখনই গণভবনে ডেকে আলোচনায় বসুন। কিন্তু প্রস্তাবটি নাকচ করে দেন। তিনি বলেন, আমি অনেকবার বলেছি, কোটা বিরোধী আন্দোলন আসলে তৈরি করা, ছাত্রদের বিভ্রান্ত করা হয়েছে, বাইরের শক্তি মাঠে রয়েছে এবং দেশ হুমকির মুখে। এই সময় সব শক্তিকে একজোট হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এদিকে বৈঠক শেষ হওয়ার আগে কোস্টগার্ড প্রধান, এনএসআই ও ডিজিএফআই এর প্রধান এবং পররাষ্ট্র সচিব বেরিয়ে যান। এরপর সন্ধ্যায় পুলিশ প্রধান শেখ হাসিনাকে বলেন, আমার বাহিনীকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে চাই। তাদের কাছে খবর এসেছে লাখ লাখ মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে এও জানান, দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে রাস্তায় ডিউটি করতে করতে তারা ক্লান্ত, তাদের মনোবলও ভেঙে গেছে। অস্ত্রের অভাবের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সেনা প্রধানকে ঢাকার প্রবেশের সব পয়েন্ট এবং অন্যত্র সেনা নিয়োগের নির্দেশ দেন। তখন ওয়াকারুজ্জামান জানান, সেনা নিয়োগ করা হলেও তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাবেন না এবং কোনো কঠোর অবস্থান নেবেন না। শেখ হাসিনা তখন জানতে চান,
কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে সেনারা কেন কঠোর ব্যবস্থা নেবে না? সেনাপ্রধান বলেন, অনেক অবসরে যাওয়া সেনা কর্মকর্তা এবং সেনাদের পরিবারের সদস্যরা এবং কর্তব্যরত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তাই সেনারা আন্দোলনকারীদের উপর গুলি চালাবে না, ক্ষতি হয় এমন ব্যবস্থাও নেবে না। এই ধরনের নির্দেশ দিতে গেলে সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দেবে। সেনাপ্রধান শেখ হাসিনাকে আরো জানান, তার আগের পূর্বসূরি জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া এবং কয়েকজন অবসরে যাওয়া সেনা কর্মকর্তা এক সংবাদ সম্মেলন করে সেনাদের রাস্তা থেকে ব্যারাকে ফিরে যেতে বলেছেন। অনেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের থেকে ফোন ও বার্তা পাচ্ছেন যে সেনাদের দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা বন্ধ হোক। অগত্যা সেনা প্রধানের বক্তব্য মেনে নেওয়া ছাড়া শেখ হাসিনার সামনে কোনো পথ খোলা ছিল না। শেখ হাসিনা তখন পুলিশ প্রধানকে ফোন করেন। পুলিশ প্রধান জানান, আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশ আটকাতে সব পরিকল্পনা তৈরি। তখন শেখ হাসিনা সেনাপ্রধানকে বলেন, সেনাবাহিনী যেন সাজোয়া গাড়িতে টহল দেয়। সেনাপ্রধান রাজি হয়ে যান। এরপরই সকলে চলে যান গণভবন ছেড়ে। শেখ হাসিনা ও তার বোন রেহানা রাত 11:30 নাগাদ রাতের খাবার খেয়ে যে যার শোবার ঘরে চলে যান। কিন্তু মাঝরাত পর্যন্ত সেনা, পুলিশ, গোয়েন্দা বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তাদের ফোন আসতেই থাকে শেখ হাসিনার কাছে। তিনি সব ফোন নিজেই ধরেন। এরপর মাঝরাত পেরিয়ে শুতে যান। তবে জানতেন না যে গণভবনে সেটি তার শেষ রাত হতে চলেছে। এভাবেই 4 আগস্ট দিবাগত রাত চলে যায়। 5 আগস্ট দিন আসে এবং 5 আগস্ট মধ্য দুপুর নাগাদ তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হয়নি। ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার প্রস্তাব থাকলেও আশ্রয় না নিয়ে তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতেও দ্বিধাগ্রস্ত। এই সংকটময় মুহূর্তে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন, মায়ের চরম দুঃসময়ে ছেলে তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এনে 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ার সরগরম। জুলাই আন্দোলনের প্রভাবশালী সমর্থকেরা এই ইস্যুতে 2 ভাগ হয়ে পড়েছেন। কারো অবস্থান তারেক রহমানের ফেরার পক্ষে, কেউ বলছেন নিজেকে ঝুঁকিতে ফেলে দেশে আসা ঠিক হবে না। এমন তর্ক বিতর্কের মাঝে তারেক রহমানের এক ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে গভীর বিস্ময়ের, তুলে ধরছে নতুন শঙ্কা। দর্শক, সেই শঙ্কা শুধু তারেক রহমানের দেশে ফেরার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং জাগিয়ে তুলছে পুরাতন সেই ভয়। বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাঠ থেকে মাইনাস করার শঙ্কা। মাত্র 1 দিন আগে তার রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশের প্রধান 2 দলের নেতৃত্ব পরিবর্তনে কিছু বিদেশি দেশ ও শক্তির খেলা চলছে। দর্শক, তারেক রহমানের পোস্টে পরিষ্কার, দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই। অথচ গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল তিনি নাকি দেশে ফিরছেন। তাহলে এখন কি এমন হলো যে মায়ের স্নেহ ও স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও জনাব তারেক রহমান দেশে ফেরার একক সিদ্ধান্ত নিতে পারছেন না? তারেকের ভাষায় যে সীমিত অবকাশ, যে অদৃশ্য নিষেধাজ্ঞার আড়াল, সেগুলো কি বিমর্ত কোনো শক্তির ইঙ্গিত দেয়, যে বা যারা নাড়ছে মূল কলকাঠি? প্রশ্ন হলো, কি সেই বিমূর্ত শক্তি? এটি কি বাংলাদেশের অভ্যন্তরে কারো চাপ, নাকি লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের জটিলতা, নাকি অন্য কোনো বৈশ্বিক শক্তির খেলা? এমন নানা ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আলোচনা যেটি হোক, প্রশ্ন হলো, তাহলে সামনের দিনেও তারেক রহমানকে কি ফিরতে দেওয়া হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তিনি। কয়েক ঘন্টা অবস্থানের পর গুলশানের বাসভবনে ফিরে যান বেগম জিয়া। যদিও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠি
অস্বস্তি বোধ করেছিলেন বেগম খালেদা জিয়া। এর দুদিন পরে 23শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও 27শে নভেম্বরের দিকে জানা যায় খালেদা জিয়ার অবস্থা সংকটজনক। খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশবাসীর দোয়া চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবশেষ 29শে নভেম্বর সারাদিন ধরে বলা হয় খালেদা জিয়ার অবস্থার উন্নতি হলে তাকে লন্ডন বা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হবে। কিন্তু সবশেষ বিএনপি মহাসচিব জানান বেগম জিয়ার শরীরের যে অবস্থা তাতে তাকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে ডাক্তারদের সায় নেই। দর্শক, এ দফায় তার গুরুতর স্বাস্থ্য সংকটে উদ্বেগ যেমন তৈরি হয়েছে, তেমনি জটিল এক রাজনৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এমন অবস্থায় বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন কি না তা নিয়ে তর্ক বিতর্ক চলছে কয়েকদিন ধরে। এই আলোচনায় সরকার সমর্থকদের একটি অংশের পরামর্শ বিস্ময়ের জন্ম দিয়েছে। এই ইস্যুতে ফেসবুকে প্রবাসী সাংবাদিক তাসনিম খলিলের একটি পোস্ট যোগ করেছে বিশেষ মাত্রা। তিনি 28শে নভেম্বর লেখেন, জাতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব মা বাবার প্রতি দায়িত্ব থেকেও বড়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশে ফেরা উচিত হবে না। Question of security and high politics must trump emotions. সাংবাদিক তাসনিম খলিলের মতো সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী বেশ কয়েকজন এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা ঠিক হবে না বলে পরামর্শ দিয়েছেন। তারা নিরাপত্তা ঝুঁকি এবং উচ্চমাত্রার রাজনীতি বলতে কিসের ইঙ্গিত দিচ্ছেন তা অবশ্য পরিষ্কার করেননি। তবে নতুন করে পরিষ্কার হয়েছে বহু জটিল ছকের কারণে এতদিনেও দেশে আসেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনকি এখনো সেই পরিবেশ নেই। তর্ক বিতর্ক এবং ধোঁয়াশার মধ্যেই স্বয়ং তারেক রহমান দিয়েছেন বিস্ফোরক এক পোস্ট। নিজেই বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে। ফেসবুকে 29 নভেম্বর লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে তার পরিবার আশাবাদী। দর্শক, তারেক রহমানের এই পোস্ট চলমান রাজনীতিতে অনেকটা আকস্মিক বস্ত্রপাতের মতো। প্রশ্ন উঠেছে, পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল তার এমন অসহায়ত্ব কিসের ইঙ্গিত? রাজনীতির পুতুল না আছে তাহলে কার হাতে আছে সুতোর মালিকানা? ঘুড়িটা তারেক রহমান আকাশে ঠিকই উড়াচ্ছেন, কিন্তু নাটাইটা আসলে কার হাতে? আবার অন্তর্বর্তী সরকার 16 মাসে তার দেশে ফেরার পরিবেশ তৈরি করতে না পারলে সেটা কি ইচ্ছাকৃত নাকি পরিকল্পিত? দর্শক, তারেক রহমানের বর্তমান অবস্থানের শিকড় লুকিয়ে আছে 2007-8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে, যা বাংলাদেশের ইতিহাসে 111 নামে পরিচিত। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর 7 মার্চ যৌথ বাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে সপরিবারে দেশ ছাড়েন এবং তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। কথিত আছে সে সময় শর্তযুক্ত এক অদৃশ্য চুক্তির মাধ্যমে তিনি দেশ ছাড়তে পেরেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা প্রয়াত মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম 2007 থেকে 8 বইতে লিখেছেন। এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। কিন্তু গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যায়। গত বছরের সেপ্টেম্বর থেকে নিয়মিত বিরতিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশিত হতে দেখা গেছে। যেমন গত 24শে অক্টোবর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি তারিখ জানাবে শিগগিরই। অনেক সংবাদ মাধ্যমে নিয়মিত বিরতিতে বলা হয় তারেক রহমান পরের মাসেই দেশে ফিরছেন। তার জন্য কেনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি, সাজানো হচ্ছে অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন। চলতি বছর 10ই আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান
নিজেই বলেছিলেন ইনশাল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। দর্শক, গত 1 বছরে তারেক রহমানের ফেরা নিয়ে প্রকাশিত সংবাদের মধ্যে 37টি সংবাদ আমরা বিশ্লেষণ করে দেখেছি। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দিককার খবরগুলোতে বলা হতো আইনি বাধা মানে মামলাগুলো থেকে খালাস পেলেই তিনি দেশে আসবেন। আইনি বাধা থেকে মুক্ত হয়েছেন 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। গত 26শে অক্টোবর বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান। তবে এগুলো কোনোটি শেষ পর্যন্ত দৃশ্যমান হয়নি। এমনকি তিনি লাঞ্ছন থেকে ভোটার হওয়ার সুবিধাও গ্রহণ করেননি। সবশেষ সমকালের এক প্রতিবেদনে জানানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধ্য ডিসেম্বরে দেশে ফিরে তারপর ভোটার হবেন। কিন্তু তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে তার দেশে ফেরার পথে রয়েছে অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধা, যে কারণে তিনি মায়ের গুরুতর স্বাস্থ্য সংকটের মতো পরিস্থিতিতে লন্ডন থেকে ঢাকায় আসতে অপারগ। প্রভাবশালী সরকার সমর্থকদের কথা থেকেও পাওয়া যাচ্ছে একই ইঙ্গিত। দর্শক, গত 1 দশকে তারেক রহমানের বিদেশি অবস্থান সম্পর্কিত এবং সাম্প্রতিক সময়ে তারেকের ফিরে আসা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু সংবাদ এবং দেশের রাজনৈতিক বিশ্লেষকদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট বিশ্লেষণ করে দেখেছি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আসলে বাধা কি সেটি সম্পর্কে ধারণা পেতে। এসব বিশ্লেষণ থেকে কয়েকটি ধারণা পাওয়া যায়। প্রথমত, গত সরকার আমলে যে আইনি বাধা ছিল সেটি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এখন আর নেই সেটি আগেই জানিয়েছিলাম। তারেক রহমানের বিরুদ্ধে 2007 সাল থেকে 84টি মামলা ছিল। এর সব কটি থেকে তিনি এখন আইনি ঝামেলা মুক্ত। দ্বিতীয় যে কারণটি বিভিন্ন সময় উঠে এসেছে সেটি হলো যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং তার বর্তমান আইনি স্ট্যাটাস। 2018 সালে আনুষ্ঠানিকভাবে জানা যায় তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন এবং তার বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসের কাছে জমা দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছিলেন। যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং 1951 সালের রিফিউজি কনভেনশনের আর্টিকেল 1C অনুযায়ী একজন শরণার্থীর মর্যাদা বাতিল বা স্থগিত হতে পারে যদি তিনি নির্দিষ্ট কিছু কাজ করেন। একে বলা হয় সেশন ক্লজ। এই ধারা অনুযায়ী যদি তারেক রহমান স্বেচ্ছায় বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেন বা বাংলাদেশ হাই কমিশনের সাহায্য নেন, তবে ব্রিটিশ সরকার ধরে নিতে পারে যে তিনি আর নির্যাতিত হওয়ার ভয় নেই এবং নিজ দেশে সুরক্ষা গ্রহণ করেছেন। এতে তাৎক্ষণিকভাবে তার স্ট্যাটাস বাতিল হতে পারে। যদি তিনি বাংলাদেশে ফিরে আসেন এমনকি অল্প সময়ের জন্য, তবে এটি তার দাবির অসরতা প্রমাণ করবে। কারণ যে ভয়ে তিনি আশ্রয় চেয়েছিলেন বাংলাদেশে ফিরে যাওয়া মানে সেই ভয় আর নেই। অনেকেই মনে করেন এখানেই তারেক রহমানের জন্য সৃষ্টি হয়েছে এক বিশাল আইনি প্যারাডক্স বা কূটাভাস। যদি তিনি এখন দেশে ফিরেন এবং কোনো কারণে আবার দেশ ছাড়তে বাধ্য হন, তবে তিনি আর যুক্তরাজ্যে আগের স্ট্যাটাসে ফিরে যেতে পারবেন না। সাংবাদিক তাসনিম খলিলের স্ট্যাটাসে তেমন ইঙ্গিত মেলে। তবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন তারেক রহমান আবেদন করলে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে। কিন্তু ট্রাভেল ডকুমেন্ট সাধারণত দেওয়া হয় জরুরি ভিত্তিতে একমুখী যাত্রার জন্য। আবার বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নিশ্চিত করেছেন তারেক রহমান যুক্তরাজ্যে বৈধ স্ট্যাটাসে বসবাস করছেন। তিনি এটাও মনে করেন তার মতো একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ স্ট্যাটাসবিহীন থাকতে পারেন না। তাহলে বাধাটি লন্ডনে তার আইনি স্ট্যাটাস নয় বরং অন্য কিছু। অনেকে আবার তারেক রহমানের ফিরে না আসার পেছনে উইকিলিক্সের ফাঁস করা 2008 সালে একটি তার বার্তার কথা উল্লেখ করে থাকেন। ওই তার বার্তাটি পাঠিয়েছিলেন তৎকালীন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যেখানে তার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছিল। তবে 2014 সালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা জানিয়েছিলেন এই ধরনের নিষেধাজ্ঞার খবরটি বিভ্রান্তিমূলক। দর্শক, সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা সহ ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে তারেক রহমান দেশে ফিরছেন না। গত 20 জুন বিবিসি বাংলা প্রকাশিত খবরে বলা হয় গত বছরের 5 আগস্টের পর থেকে রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশে বিএনপির আধিপত্য দৃশ্যমান। এই অবস্থায় বাংলাদেশে আসছেন না কেন? এ প্রশ্নে হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ। এর জবাবে অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান দেশে ফিরতে চাইলে তার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সবশেষ সরকার প্রেস সচিব স্ট্যাটাস দিয়ে বলেছেন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই।
তবে সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটি পোস্ট বলছে ভিন্ন কথা। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, তারেক রহমান বলেছেন দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই। তিনি কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলেননি। তাহলে নিয়ন্ত্রণ কার হাতে? দুটি পক্ষ হতে পারে, আমাদের সরকার অথবা ব্রিটিশ সরকার। ডক্টর ইউনূস যেহেতু বলেছিলেন তিনি বড় মাঠের খেলোয়াড়, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো আইনগত সমস্যা থাকলে তিনি তো সেটা সলভ করতে পারেন। অথবা যেহেতু মায়ের চরম অসুস্থতা, তারেক রহমান সব ছেড়ে ছুড়ে দিয়ে আর কখনো ব্রিটেন যাব না এই মনস্থির করে দেশে আসতে পারে। তাহলে বোঝা যাচ্ছে নিয়ন্ত্রণটা আমাদের সরকারের হাতে। জনাব মাহবুব কামাল দাবি করেছেন এই কথাটি তিনি 5ই আগস্টের 3-4 মাস পরেই একাধিকবার টকশোতে বলেছেন। তার কিছুক্ষণ পর আরেকটি পোস্ট দিয়ে তিনি তুলে ধরেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রতিক্রিয়ার কথা, যেখানে জাইমা রহমান লিখেছেন বর্তমান সরকারকে তারা এত সহজে বিশ্বাস করেন না। দর্শক, তারেক রহমান এখন যেসব বিমূর্ত বিষয়ের কথা বলছেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী গত 20 জুন বিবিসি বাংলাকে সে সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তারেকের ফেরা নিয়ে অনেক টেকনিক্যাল ইস্যু আছে, ওইগুলো বলা যাচ্ছে না। দর্শক, মাত্র একদিন আগে আরেক পোস্টে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তবে একদিন পরে তার নতুন পোস্ট বলছে সরকার তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারেনি। কেন সেটি হয়নি তা পরিষ্কার করেননি তারেক রহমান। তবে বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ছে নানা গুঞ্জন। এখন না ফিরতে পারলে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের আগে তেমন পরিবেশ তৈরি হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন সহ নানান স্বপ্নে বিভোর বিএনপির ঘুম কি শেষ মুহূর্তে ভাঙতে চলেছে? তবে এতদিনে যতটা ক্ষতি হলো তা পুষিয়ে নেওয়ার সময় কি সামনে আর আছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।